হ্যালো ফ্রেন্ডস, কেরিয়ার ভিশনে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই। আজকে আমরা দেখে নেব যে তোমরা যারা ডব্লিউবিসিএস প্রিলিমস দিতে যাচ্ছ 2022 তে, তারা ঠিক কি স্ট্র্যাটেজি ফলো করে পড়াশোনা করলে তোমরা মোটামুটি 130+ এই নম্বরটা তুলতে পারবে। দেখো, বিগত বছরের কাট অফ যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখবো যে 2020 সালের প্রিলিমিনারি পরীক্ষায়, অর্থাৎ 2020 ডব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় কিন্তু হাই কাট অফ উঠেছিল, অর্থাৎ 127 এই নম্বরটা কাট অফ উঠেছিল। তারপর 2021-এর ডব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, সেটির রেজাল্ট এখনো আসেনি। এরপর 2022-এর প্রিলিমিনারি পরীক্ষা যেটা তোমরা দিতে চলেছো, হয়তো 3 থেকে 3.5 মাসের মধ্যেই সেই পরীক্ষাটা হয়ে যেতে পারে যদি যথাসময় নোটিফিকেশন বেরোয়। তাহলে সেই পরীক্ষাটায় কত কাট অফ উঠতে পারে এবং তোমরা তোমাদের মেন্টাল সেট আপ কিরকম রাখবে ওই পরীক্ষাটাকে কেন্দ্র করে, সেই নিয়েই কিন্তু আজকে আমাদের ভিডিওটা। দেখো, আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা যেই প্রিপারেশনেই থাকো না কেন, প্রিপারেশনের যেই পর্যায়েতেই থাকো না কেন, তোমাদের উচিত যে তোমাদের মেন্টালি একটা কাট অফ সেট করে নেওয়া, যে এইটা আমার কাট অফ, মানে আমি এই নাম্বারটা তুলবই তুলবো। 130 এইটা তোমরা মাথায় সেট করে নাও। কেন বলছি? পরীক্ষার কাট অফ রেজাল্টে যাই হোক না কেন, তুমি যদি তোমার কাট অফটা ক্লিয়ার করতে পারো তাহলে তো তোমার আত্মবিশ্বাস বেশ বাড়বে। আর কি হবে, সাথে সাথে কাট অফ যদি সে বছর হাইও ওঠে, তোমারটা তো, তুমি তো কাট অফটা ক্লিয়ার করে দিতে পারবে। তাহলে মেন্টালি তুমি নিজের কাট অফটা নিজে সেট করো যে 130 এই নাম্বারটা আমাকে তুলতেই হবে। তার থেকে বেশি নাম্বার তুলতে পারলে তো ওয়েল এন্ড গুড, তার থেকে ভালো কিছু হতেই পারে না। তাই জন্য আজকে চলো আমরা দেখে নিই কিভাবে নাম্বারগুলোকে সেট করলে, মানে সেই নাম্বারগুলোকে টার্গেট সেট করলে তোমরা তোমাদের যেটা কাট অফ, তোমরা যেটা সেট করছো যে 130, এইরকম একটা কাট অফ তোমরা অনায়াসে তুলে দিতে পারবে। তাহলে চলো আজকে দেখে নিই কিভাবে যে নাম্বারগুলো ডিভাইডেড রয়েছে, যেগুলো সিলেবাসে বা নোটিফিকেশনে দেওয়া থাকে, যে সাবজেক্টে যে নম্বর অ্যালটেড থাকে, সেখানে কত নম্বর তুমি টার্গেট করলে তুমি একটা বড়, মানে একটা হিউজ কাট অফ তুলতে পারবে, বা তোমার নাম্বারটা, তোমার স্কোরটা 130+ হতে পারবে। তাহলে দেখো, ইন্ডিয়ান হিস্ট্রি একটা সাবজেক্ট যেটা তোমাদেরকে পড়তে হয় 25 মার্কস। ইন্ডিয়ান হিস্ট্রি থেকে তোমাদেরকে 25 মার্কস পড়তে হবে, এবং আইএনএম অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এটি থেকেও তোমাদেরকে 25 মার্কস পড়তে হবে। তাহলে ইন্ডিয়ান হিস্ট্রি থেকে তুমি 25 মার্কস, আইএনএম থেকে 25 মার্কস, টোটাল হলো গিয়ে তোমার 50 মার্কস। এই যে 50 মার্কস হিস্ট্রিতে আছে, এই 50 মার্কস হিস্ট্রিতে তোমাকে 50-এ 50 তুলতে হবে। এইভাবে পড়াশোনা করো। দেখো, প্রচলিত একটা কথা আছে যে হিস্ট্রি যার প্রিলিমস তার, অর্থাৎ এই যে হিস্ট্রির যে 50 নম্বরটা, এটা কিন্তু তোমাকে তুলতেই হবে, 50-এ 50 তুলতেই হবে। এখানে কোনো নাম্বার, মানে কোনো কোয়েশ্চেন ছেড়ে আসা বা কোনো নাম্বার নেগেটিভ করা, এগুলো কিন্তু চলবে না। আমার পরিচিত একজন ডব্লিউবিসিএস অফিসার, যিনি ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ পদে এখন কাজ করছেন বর্তমানে, তিনি আমাকে বলেছিলেন, তিনি যখন পরীক্ষা দিতেন তখন একটা ঠোঙার মধ্যেও যদি কিছু ইতিহাস, ভূগোল বা কিছু প্রশ্ন থাকে বা প্রশ্ন উত্তর দেওয়া থাকে, উনি সেটাকেও পড়ে ফেলতেন। মানে তোমাকে এইভাবেই, মানে হিস্ট্রিতে অন্তত, ডব্লিউবিসিএস প্রিলিমস এর জন্য অন্তত তোমাকে হিস্ট্রিতে, মানে ইন্ডিয়ান হিস্ট্রি, তার মধ্যে মিডিয়েভাল এবং অ্যানশিয়েন্ট এবং আইএনএম অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এই যে 50 নম্বরের মধ্যে তোমাকে 50-এ 50 পেতেই হবে। এভাবে পড়ো, মানে যেখানে তুমি হিস্ট্রির ম্যাটেরিয়াল পাচ্ছ বা তুমি যে ম্যাটেরিয়ালি হিস্ট্রি পড়ে থাকো না কেন, সেখানে যেন কোনো রকম তুমি, মানে কোনো একটা, মানে তুচ্ছ বিষয় কিছুও বাদ না দাও। মানে তোমাকে 50-এ 50 হিস্ট্রিতে তুলতে হবে, এইটা মাথায় তুমি একদম বসিয়ে নাও। এবার দেখো কি হয়, যে তুমি সমস্ত প্রিপারেশন নিয়ে গেলে, তোমার দিক দিয়ে তুমি 100% একদম শিওর যে তুমি হিস্ট্রিতে দারুণ প্রিপারেশন নিয়েছো, তারপরেও হতে পারে যে তুমি কিছু প্রশ্ন দেখলে পরীক্ষার হলে যেটা মনে হলো তুমি পারবে না বা তোমার অজানা,
তাহলে সেক্ষেত্রে তোমার নাম্বারটা একটু কম হতে পারে, মানে তুমি ভেবেছিলে তুমি 50 তুলবে, একটু কম নম্বর তোমার উঠতে পারে। তাহলে টার্গেট মানে নাম্বারটা টার্গেট সেট করো 45, মানে 50-র মধ্যে তোমাকে 45 এই নাম্বারটা মানে হিস্ট্রিতে তুলতে হবে। এবং আবার বলছি, এই প্রচলিত ধারণা বা প্রচলিত কথা, হিস্ট্রি যার প্রিলিমস তার, এটা কিন্তু খুব সত্যি কথা। অর্থাৎ 50 নম্বরে যে হিস্ট্রি প্রশ্ন থাকছে, এই 50 নম্বরে তোমাকে 45 তুলতেই হবে। 45 এর নিচে কিন্তু কোনোভাবেই যাওয়া যাবে না। তুমি যাই পড়ো না কেন, তুমি প্রিপারেশনে যে পর্যায়ে এখন থাকো না কেন, হিস্ট্রিটাকে কিন্তু খুব ভালো করে পড়ে নাও। হিস্ট্রিটা যদি তুমি তৈরি করে ফেলতে পারো 50 নম্বরের মধ্যে, তাহলে 45 মার্কস তোমার এখানে সিকিউর হয়ে গেল। এরপর দেখো ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, মানে ইন্ডিয়ান জিওগ্রাফি উইথ স্পেশাল রেফারেন্স টু, মানে স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন মাঝে মাঝে কোনো বছর সহজ আসে, কোনো বছর কঠিন আসে। আবার এমন কিছু প্রশ্ন আসে যেগুলো হয়তো তোমার মনে হতে পারে আমি চোখেই দেখিনি, মানে আমি জানি না কোথায় কোন বাঁধ কোথায় অবস্থিত, কোন তোমার কোন প্রজেক্ট, কোন সোলার প্রজেক্ট কোথায় আছে, এই জায়গাগুলো থেকে কিছু ফ্র্যাকশনাল প্রশ্ন আসতে পারে যেগুলো তোমার মনে হতে পারে তুমি হয়তো জানো না। কারণ জিওগ্রাফিতে এরকম একটা জায়গা থাকে যেখান থেকে প্রশ্ন করা যায় এরকম। অর্থাৎ জিওগ্রাফিতে তাহলে তুমি কত টার্গেট করতে পারো, সেফ স্কোর ধরে রাখো 15। কেন বলছি, তুমি যদি 2020 সালে ডব্লিউবিসিএস প্রিলিমস জিওগ্রাফি প্রশ্নটা একটু অ্যানালাইসিস করো, দেখবে বহু প্রশ্ন এরকম ছিল যেগুলো অনেকেই কিন্তু জানে না, মানে জিওগ্রাফি খুব ভালো প্রিপারেশন নেওয়ার পরেও কিন্তু পারা যাচ্ছে না, এরকম প্রশ্ন ছিল। যদিও বিগত বছরেও এরকম প্রশ্ন ছিল। এরপর আমি চলে আসি যে ইন্ডিয়ান পলিটি এবং ইন্ডিয়ান ইকোনমি। এবার দেখো, তোমার ফার্স্ট প্রেফারেন্স আমি বললাম হিস্ট্রি। হিস্ট্রিতে 50 নম্বর, সেটা তোমার ফার্স্ট প্রেফারেন্স হবে, তোমাকে 50-এ 50 তুলতে হবে, এই ভেবে পড়াশোনা করতে হবে। 45 পেলে দ্যাটস এনাফ। এবার তোমার সেকেন্ড প্রেফারেন্স কি হবে, ইন্ডিয়ান পলিটি। কেন বলছি, ইন্ডিয়ান পলিটি এবং ইন্ডিয়ান ইকোনমি মিলিয়ে 25 নম্বর থাকে। আবার বলছি, ইন্ডিয়ান পলিটি ইন্ডিয়ান ইকোনমি মিলিয়ে 25 নম্বর থাকে, এবং এই সেগমেন্ট থেকে প্রশ্ন সহজ হয়। প্রত্যেক বছরে যদি এতগুলো বছরের পরীক্ষার প্রশ্নপত্র তুমি খুঁটিয়ে দেখো, তাহলে দেখবে ইন্ডিয়ান পলিটি থেকে যে প্রশ্ন এসেছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে যা যা প্রশ্ন এসেছে খুব সহজ, তুমি পড়লেই পারবে। অর্থাৎ তোমার ফার্স্ট যে প্রেফারেন্স থাকবে সেটা হচ্ছে হিস্ট্রি, সেকেন্ড প্রেফারেন্স থাকবে হচ্ছে তোমার কনস্টিটিউশন। তাহলে কি হবে, কনস্টিটিউশন থেকে একটা মেজর পোর্শন, এই 25-এর মধ্যে বেশ অনেকটাই কিন্তু কনস্টিটিউশন থেকে থাকে, এবং বাকি অংশটা ইন্ডিয়ান ইকোনমি থেকে থাকে। তাহলে এই 25-এর মধ্যে তুমি 20 স্কোর করবেই, এইভাবেই তোমাকে প্রিপারেশন নিতে হবে। এবং দেখো, ইন্ডিয়ান ইকোনমি থেকে কিছু প্রশ্ন থাকে যেগুলো হয়তো তোমার মনে হতে পারে যে আমি জানি না, আমি পারছি না, অনেক মানে ডেপথে একটা প্রশ্ন থাকে। কেননা ইন্ডিয়ান ইকোনমি নিয়ে সবারই একটা ভয়ের জায়গা থাকে, এবং যারা বিগিনার্স, যারা শুরু করছো, তাদের ইন্ডিয়ান ইকোনমি হয়তো অনেকেই পড়ে উঠতে পারোনি। কিন্তু তা বলে এই সেগমেন্টটা 25 নম্বর আমি ইন্ডিয়ান ইকোনমি জানি না বলে আমি এই সেগমেন্টটা থেকে কোয়েশ্চেন করবো না, এরকমটা করতে যেও না। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স গুলো দেখো, দেখবে এই সেগমেন্টটা থেকে কোয়েশ্চেন করা কিন্তু বেশ সহজ, এবং সহজ প্রশ্ন আসে। এখান থেকে 45, এখান থেকে 20, অর্থাৎ তোমার 65 মার্কস এখানে কিন্তু উঠে গেল। অর্থাৎ হিস্ট্রি তোমার ফার্স্ট প্রেফারেন্স হবে, এই জায়গাটাকে তুমি সবচেয়ে বেশি মনোযোগ সহকারে পড়ো বা সবচেয়ে বেশি সময়টা দাও। তারপরে পলিটি, এখান থেকে তুমি সেকেন্ড প্রেফারেন্স দাও ওটাকে। ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে ভালো করে পড়ো, এবং ইন্ডিয়ান ইকোনমি থেকে যে যে প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসেছে সেগুলো একটু দেখে নাও। যদি মনে হয় তুমি বুঝতে পারছো না, তাহলে তুমি যে বইটা পড়ো ইন্ডিয়ান ইকোনমির জন্য সেই জায়গাটা কিন্তু মানে তুমি পড়ে ফেলো, তাহলে দেখবে কিন্তু এই জায়গাটা থেকে প্রশ্ন উত্তর করা বেশ সহজ হবে। আমি আবারও বলছি, হিস্ট্রি কিন্তু তুমি নেগলেক্ট করো না, হিস্ট্রিকে একদম সবচেয়ে বেশি সময় দিয়ে সবচেয়ে বেশি স্ট্রেস দিয়ে পড়ো। এরপরেই হচ্ছে কনস্টিটিউশন, সবচেয়ে বেশি স্ট্রেস দিয়ে পড়বে হিস্ট্রি, তারপরে ইন্ডিয়ান কনস্টিটিউশন, মানে ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমি নিয়ে যে সেগমেন্টটা, সেখানে কিন্তু তোমাকে স্কোর করে আসতে হবে। এখানে 45, এখানে 20, 65 মার্কস তোমার এখান থেকে উঠে আসবে। এরপর দেখো সায়েন্স। সায়েন্সে বলি, তোমাদের সায়েন্সের জন্য কি কি পড়তে হচ্ছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্ট। সায়েন্স টেকনোলজি থেকে প্রশ্ন প্রিলিমসে খুব বিশেষ আসে না, কিন্তু তাও মানে যদি আমি মানে টেকনোলজি পার্টটা বাদ দিই, তাহলেও কিন্তু তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্ট পড়তে হচ্ছে, এবং দু একটা প্রশ্ন কম্পিউটার সায়েন্স থেকেও থাকে, মানে খুবই
ট্রিভিয়াল প্রশ্ন কিন্তু থাকে, কম্পিউটার থেকেও প্রশ্ন থাকে। এবার তাহলে সায়েন্সে 25 নম্বরের জন্য তাহলে দেখো তোমাকে কতগুলো সাবজেক্ট পড়তে হচ্ছে। এবার 9-10 এর সিলেবাস যদি তোমরা দেখো তাহলে দেখবে এতগুলো সাবজেক্টের কতগুলো চ্যাপ্টার্স রয়েছে। তার মানে এই 25 নম্বরে যে সায়েন্স পার্টটা তোমাকে প্রিপেয়ার করতে হচ্ছে সেখান থেকে নম্বর তোলা কিন্তু খুব সহজ কথা নয়। এবং তোমরা যদি 2021 প্রিলিমিনারি কোয়েশ্চেনটা দেখো দেখবে যে ফিজিক্স পোর্শন থেকে বেশ কঠিন প্রশ্ন এসেছে। কঠিন প্রশ্ন বলবো না, যে প্রশ্নগুলো এসেছে সেগুলোর যে নিউমেরিক্যাল নিউমেরিক্যাল প্রবলেমও নয়, খুব ছোট ছোট সূত্রগুলো যদি তোমরা মনে রাখতে পারতে সেই প্রশ্নগুলো তোমরা আনসার করতে পারতে। কিন্তু ফিজিক্স বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা নও তারা অনেক সময় এই সায়েন্সটাকে একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করো। এবং কস্ট বেনিফিট রেশিও যেটা থাকে সায়েন্সের, মানে তুমি এতগুলো সাবজেক্ট এতগুলো চ্যাপ্টার পড়বে, তারপরে গিয়ে তুমি জাস্ট 25 নম্বরের মতন করে পরীক্ষা দেবে, মানে 25 নম্বরের জন্য তুমি এতগুলো সাবজেক্টের এতগুলো চ্যাপ্টার্স পড়বে, তাতে কি হবে তুমি যে সময় এবং পরিশ্রম সায়েন্সকে দেবে সেই তুলনায় বেনিফিট তুমি নাও পেতে পারো। তাই জন্য সায়েন্সে আমি বলবো সেফ স্কোর ধরে রাখো 10। এবার কি হয় যে তোমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে নও তারা একদম সায়েন্সটাকে একদম মানে বাতিলের খাতায় রেখে দাও, এটা করতে যেও না। কিন্তু সায়েন্সের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইসিস করো, সায়েন্স যে কোনো একটা বই নিয়ে পড়ো, সেটাকে একদমই বাতিলের খাতায় ফেলে রেখো না। আবার খুব বেশি স্ট্রেসও দিতে যেও না। যাদের সায়েন্স ভালো লাগে তারা পড়ো, কিন্তু যারা ধরো সায়েন্স ব্যাকগ্রাউন্ডে নও আবার সায়েন্স পড়তেও চাইছো না, তাদেরকে আমি বলবো একেবারে বাতিলের খাতায় ফেলে দিও না, একটু পড়ো, প্রিভিয়াস ইয়ার গুলো দেখো, ফিজিক্সের যে সমীকরণগুলো মানে যে সূত্রগুলো সেগুলো দেখো। কেরিয়ার ভিশনে কিন্তু তোমাদের জন্য সায়েন্স বা অন্যান্য সাবজেক্টেরও ভিডিওস দেওয়া রয়েছে, সেগুলো দেখতে পারো। তাহলে আমি বলবো সায়েন্সে কিন্তু খুব বেশি এক্সপেকটেশন না রেখে তুমি যদি 8 থেকে 10, বিগিনার্সদের জন্য বলছি এবং যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে নও অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে তাদের জন্য বলছি, সায়েন্সে কিন্তু 8 থেকে 10 এই রেঞ্জের মধ্যেই তোমরা এক্সপেকটেশনটাকে রাখো যে 8 থেকে 10 নম্বর আমাকে সায়েন্সে তুলতে হবে। এরপর আমরা চলে যাই ইংলিশে। দেখো ইংলিশ থেকে কি কি আসে আমি বহুবার অনেক ভিডিওতেই বলেছি। ইংলিশ থেকে আসে হচ্ছে সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এবার দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসে, বেসিক গ্রামার থেকে প্রশ্ন আসে। তাহলে এই ইংলিশে যে 25 নম্বর, এই 25 নম্বরটা যদি তোমাকে আয়ত্তে আনতে হয় তাহলে তার জন্য তোমাকে কি কি পড়তে হচ্ছে? সিনোনিমস, অ্যান্টোনিমস, ইডিয়মস, ফ্রেজেস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বেসিক গ্রামার। এবার দেখো 25 নম্বরের জন্য তোমাকে এতগুলো টপিক পড়তে হচ্ছে এবং এই সিনোনিমস, অ্যান্টোনিমস এগুলো যদি ধরো প্রত্যেকটার মোটামুটি 500 থেকে 700টা করে একটা মানে তোমাকে একটা সোর্স বানিয়ে রাখতে হবে এবং সেগুলোকে পড়তে হবে। এখানে বলে রাখি কেরিয়ার ভিশন তোমাদের জন্য কিন্তু ইংলিশের যে ডেইলি ডোজেস চালু করেছে, মানে কি ইংলিশের এই যে সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়মস, ফ্রেজেস, ফিল ইন দি ব্ল্যাঙ্কস এগুলো কিন্তু কেরিয়ার ভিশনে প্লেলিস্টে গিয়ে তোমরা দেখো আলাদা আলাদা সেগমেন্ট করে এগুলো কিন্তু পড়ানো হচ্ছে এবং মানে ফ্রি অফ কস্ট, এবং রোজ 5টা করে পড়ানো হচ্ছে। এইভাবে চলতে চলতে একটা সময় কিন্তু তোমাদের অনেকটা সিনোনিমস, অ্যান্টোনিমস, ইডিয়মস, ফ্রেজেস এগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কেরিয়ার ভিশন তোমাদের জন্য এই কাজটা করে দিচ্ছে। তোমরা যেটা করবে, কেরিয়ার ভিশনের কিছু ভিডিওসে আমি আগে বলেছিলাম তোমরা একটা ডায়েরি মেনটেন করতে পারো। সেই ডায়েরির মধ্যে কেরিয়ার ভিশনে যে ইংলিশের ভিডিওস গুলো আসে, শুধু ইংলিশ নয় অন্যান্য সমস্ত সাবজেক্টের, সেগুলো কিন্তু মেনটেন করতে পারো, লিখে রাখতে পারো। প্রত্যেকটা ভিডিওস রোজ 5টা করে যদি তোমরা সিনোনিমস, অ্যান্টোনিমস এগুলো শিখতে থাকো তাহলে দেখো 1 বছরের শেষে ঠিক কতগুলো তোমরা শিখে যাবে এবং তোমাদের কিন্তু তাতে কোনো অসুবিধাই হবে না, মানে ব্রেনে কোনো চাপই পড়বে না। জাস্ট মানে 5-10 মিনিটের ভিডিওটা একবার দেখবে, হাতে বা মানে একটা পেন নিয়ে জাস্ট নিজের মতন করে নোট ডাউন করে নেবে এবং সেগুলো সপ্তাহান্তে একবার রিভাইজ করবে। কেরিয়ার ভিশন কিন্তু তোমাদের জন্য সমস্তটা রেডি করে দিচ্ছে।
এবং জাস্ট ক্যারিয়ার ভিশনের প্লেলিস্টে যাও, গিয়ে দেখো প্রত্যেকটা সাবজেক্ট এরকম সাজানো রয়েছে, বিশেষত ইংলিশ, যার প্রত্যেকটা সেগমেন্ট ইডিএমস, ফ্রেজ, সিনোনিমস এগুলো কিন্তু আস্তে আস্তে শুরু হয়েছে এবং চলছে। দেখে নিলে তোমরা কিন্তু উপকার পাবে। এরপরে বলি, এত কিছু পড়ার পরেও তোমাকে এই 25 নম্বরে ইংলিশ কিন্তু খুব যে তুমি স্কোর করতে পারবে এমন নয়। তার কারণ কি, আমি যা যা ভিডিওস দিচ্ছি বা তোমাদের কাছে যাই সোর্স থাকুক না কেন, তোমরা এত পড়ে উঠতে পারবে না। সিনোনিমস প্রায় 700 থেকে 1000, অ্যান্টোনিমস এরকম 700-1000, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, গ্রামারের এতগুলো রুলস, ইডিয়ামস ফ্রেজও ওরকম 700 থেকে 1000, এত কিছু পড়ে মনে রাখাটা বেশ কঠিন। কিন্তু তাও বলবো রোজ 5টা করে, এই জন্য কেরিয়ার ভিশন তোমাদের জন্য ভিডিও সেরেছে, ওগুলো দেখো, নিজের মতন করে নোট ডাউন করো, তোমাদের কিন্তু উপকার হবে। এবং ইংলিশে তোমরা যদি এই কাজটা করতে থাকো তাহলে কিন্তু 25-এর মধ্যে তোমরা 10 থেকে 12 নম্বর তুলতে পারবে, তার বেশিও তুলতে পারো। কিন্তু এখানে একটা কথা, তোমরা ভাববে যে এত কিছু পড়ে আমি ইংলিশে 10 থেকে 12 তুলবো। দেখো, আগে যখন লো কাট অফ ছিল, ভালো করে বোঝো, আগে যখন কাট অফ লো ছিল, কম কাট অফ উঠতো, তখন যদি তুমি ইংলিশকে বাদও দিতে তাতে তোমার কাট অফটা ক্লিয়ার হয়ে যেত। তোমার মতন, তোমার যতটা কাট অফ দরকার অন্তত পক্ষে প্রিলিমস ক্লিয়ার করার জন্য, সেটা হয়ে যেত। কিন্তু যেহেতু হাই কাট অফ ট্রেন্ড, তুমি যদি একটা সাবজেক্টকেও মানে নেগলেক্ট করো, তাহলে কিন্তু তার এফেক্ট তোমার মানে টোটাল মার্কসে গিয়ে পড়বে। অর্থাৎ ইংলিশকে নেগলেক্ট করো না। কেন বলছি, কাট অফ কিন্তু হাই মানে উঠছে। এবার তোমার একটা সাবজেক্টও যদি পিছিয়ে যায় তাহলে কিন্তু তোমার টোটাল মার্কসটাকে এফেক্ট করে দেবে। অর্থাৎ সেই জন্য রোজ অল্প অল্প করে পড়ো ইংলিশ। সেটা কিন্তু মনে রাখার বিষয়। ইংলিশ পড়তে কিন্তু তোমাদের মানে যে কোনো ব্যাকগ্রাউন্ডের সবাই পড়ে মুখস্থ রাখতে পারো, মনে রাখতে পারো। কেরিয়ার ভিশনের প্লে লিস্টে গিয়ে ইংলিশ এডিএম, সিনোনিমস এগুলো পড়তে শুরু করো। ডেইলি 5 ডোজেস, রোজ 5টা করে পড়ো, দেখবে তোমার অনেকটা পড়া এগিয়ে যাবে। এবং প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা ওয়ার্ড যেগুলো আমি বলি কেরিয়ার ভিশনে, প্রত্যেকটা মানে ইংলিশ সেগমেন্টের জন্য প্রত্যেকটাই কিন্তু কোনো না কোনো পরীক্ষা এসেছে। কোনো ওয়ার্ডই কিন্তু সিনোনিমস এর জন্য বলো, ওয়ান ওয়ার্ডের জন্য বলো বা ইডিএমস এর জন্য, কোনো ওয়ার্ডই কিন্তু ফেলে দেওয়ার নয় বা মানে ইগনোর করার মতো নয়। প্রত্যেকটাই কোনো না কোনো পরীক্ষা এসেছে। তাই জন্য বলছি, ইংলিশটাকে অবহেলা করো না। ইংলিশ যদি তুমি অবহেলা করো, এখান থেকে যদি তোমার 10-12-র মধ্যে 4-5 তোলো, তাহলে কিন্তু তোমার টোটাল মার্কসকে এফেক্ট করে দেবে। এবং কয়েক নাম্বারের জন্য, হয়তো 2-3 নাম্বারের জন্য হয়তো তুমি তোমার কাট অফটা ক্লিয়ার করতে পারবে না। আর দেখো, যাদের ইংলিশ সায়েন্স দুটো নিয়েই সমস্যা, তাদেরকে আমি বলবো সায়েন্স তো বোঝার বিষয় এবং এতগুলো সাবজেক্ট এবং তার এতগুলো চ্যাপ্টার, তার তুলনায় তুমি তো ইংলিশটাকে মনে রাখতে পারো। ইংলিশ তো তুমি জাস্ট মানে টার্ম গুলো জানলে সেগুলোর মানে বা তার ইডিএমস এর মানে সিনোনিমস হলে তার অন্য একটা সিনোনিমস বা অ্যান্টোনিমস হলে তার বিপরীত, মানে এগুলো জাস্ট জেনে নিলে, তার এগুলো তো তোমার জানার বিষয়, মুখস্থ রাখার বিষয়। এগুলো তো বোঝার বিষয় নয় যে তুমি বুঝে উঠতে পারছো না বা কিছু। এগুলো কিন্তু ডেইলি যদি তুমি পড়তে থাকো, তোমার ভোকাবুলারি যত বাড়বে তত কিন্তু তোমার নাম্বারটাও বাড়বে। কেননা ইংলিশ থেকে কিন্তু এই 25 নম্বর থাকে এবং সেখান থেকে তোমাকে কিন্তু একটা ভালো স্কোর করে বেরোতে হবে। তুমি বলতে পারো আমি সায়েন্সের ফিজিক্সে, আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের নই, আমি সায়েন্স ফিজিক্সে বা অঙ্ক মানে লজিক্যাল রিজনিং এ যদি ম্যাথস থেকে কিছু প্রশ্ন থাকে আমি করতে পারবো না, আমি পড়িনি বা আমি সবে শুরু করেছি। কিন্তু ইংলিশটা তো করতে পারো। এরপর দেখো রিজনিং, এরপর আসছে রিজনিং। রিজনিং এও কিন্তু লজিক্যাল রিজনিং ও 25 নম্বর থাকে এবং বিলিভ মি, রিজনিংটাও কিন্তু তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। কেননা এই রিজনিংটা আবার তোমার মানে মেন্সে গিয়ে 100 মার্কসের থাকছে। আরো 100 মার্কস ম্যাথস করতে হচ্ছে, রিজনিং 100 মার্কস, 200 মার্কস তোমার মানে মেন্সে থাকছে। তাহলে এই রিজনিংটাকে কিন্তু তোমাকে এখন থেকেই তৈরি রাখতে হবে, এখন থেকেই প্র্যাকটিসে রাখতে হবে, যাতে তোমাকে মেন্সে অ্যাপিয়ার করতে হয় 100 নম্বরের জন্য। তাহলে এই রিজনিং এ 25 নম্বরে তুমি 20 পাবে, এটা কিন্তু ধরে রাখো। কারণ তোমাকে রিজনিং করতেই হবে। কেন হবে? তোমাকে মেন্সে গিয়ে রিজনিং 100 নম্বরের পরীক্ষা দিতে হবে এবং প্রিলিমস এর রিজনিং কিন্তু বেশ সহজ আসে। এবং তার সাথে মাঝে মাঝে দু একটা ছোট ওই ম্যাথস অ্যারিথমেটিকের খুব ছোট ছোট প্রবলেমস দিয়ে দেয়, সেগুলো তোমরা এমনিই পারবে।
মানে 7, 8, 9, 10 লেভেলের যে ম্যাথস ছোট ছোট প্রবলেম এরিথমেটিকে দিয়ে দেয়, সেগুলো তোমরা পারবে। সেখান থেকে 20 নম্বর তো তোমার অনায়াসে উঠে যাবে। এবং রিজনিং বা ম্যাথসে স্কোর করার সবচেয়ে বড় মানে অ্যাডভান্টেজ হচ্ছে এটাই যে তুমি যদি সঠিক আনসার করে আসতে পারো, তাহলে তোমার ওখানে নেগেটিভ হওয়ার তো কোনো ভয়ই নেই। মানে তুমি যদি জানো, মানে তুমি যদি পারো ওটা সলভ করতে, তাহলে একদম রাইট আনসার আসবে এবং সেটাতেই তুমি মার্ক করবে এবং সেটাতেই তোমার প্লাস মার্কস হবে। নেগেটিভ হওয়ার কোনো জায়গাই নেই। তাহলে সব থেকে সেফ স্কোর করার জায়গা কিন্তু রিজনিং, এবং রিজনিং এ তুমি 20 নম্বর পাবে এইভাবে তুমি পড়বে। এরপর দেখো কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স এ 25 নম্বর থাকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এ দেখো 15 আমি লিখে রেখেছি। কেরিয়ার ভিশন কিন্তু তোমাদের জন্য একটা সেগমেন্ট, একটা ভিডিও আনবে, সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কিভাবে পড়বে সেটা কিন্তু বলে দেওয়া হবে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেখো মূলত প্রিলিমসে যেগুলো প্রশ্ন আসে সেটা হচ্ছে খেলাধুলা থেকে আসে, একটা সেগমেন্ট থাকে যে খেলাধুলা ইন্ডেক্স থেকে প্রশ্ন আসে, এই দুটো জায়গা থেকে প্রশ্ন আসে। আর হচ্ছে পুরস্কার, মানে রিসেন্ট মানে পরীক্ষার আগে 1 বছরের মধ্যে বা 6-7 মাসের মধ্যে যে পুরস্কারগুলো আসে, যেমন ধরো তোমার নোবেল পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার, এই সমস্ত পুরস্কারগুলো তোমাকে পড়ে ফেলতে হবে। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কি কি জায়গা বললাম, খেলাধুলা, পুরস্কার, ইন্ডেক্স, এগুলো কিন্তু প্রিলিমস এর জন্য খুব গুরুত্বপূর্ণ। এই জায়গাগুলো তুমি পড়ে ফেলো এবং এই জায়গাগুলো কভার করলে কিন্তু দেখবে। এবং এবং কেরিয়ার ভিশন কিন্তু তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে বলে দেবে মানে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কি করে সারা বছর প্রিপেয়ার করবে। এবং তাই জন্য মানে এইভাবে যদি তোমরা পড়ো, এই 25-এর মধ্যে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে তুমি অনেকটা নম্বর তুলতে পারবে। এবং কারেন্ট অ্যাফেয়ার্সে তোমরা দেখবে যারা হয়তো প্রিলিমস ক্লিয়ার করে বা মেন্স ক্লিয়ার করে, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তাদের নখদর্পণে থাকে। অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সকে তোমাকে খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং 15 মার্কস কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাকে তুলতেই হবে, এটা মাথায় নিয়ে পড়তে হবে। তাহলে দেখো তুমি সবচেয়ে বেশি স্ট্রেস দিচ্ছ ইন্ডিয়ান হিস্ট্রিতে, তারপরে স্ট্রেস দিচ্ছ পলিটি, যেগুলো মানে তোমাকে পড়তে হবে ইন্ডিয়ান কনস্টিটিউশন সেটা। তারপরে আমি বলবো কারেন্ট অ্যাফেয়ার্স কে সেই স্ট্রেসটা দাও, কারেন্ট অ্যাফেয়ার্স এন্ড রিজনিং। মানে রিজনিং কে তুমি 3rd প্রেফারেন্সে রাখলে, কারেন্ট অ্যাফেয়ার্স 4th প্রেফারেন্স, তারপরে ইংলিশ 5th প্রেফারেন্স, তারপরে সায়েন্স 6th প্রেফারেন্স, এবার লাস্ট প্রেফারেন্স দিয়ে রাখতে পারো ইকোনমিকে। প্রিলিমস এর জন্য বললাম, এমন নয় যে আমি বলছি যে মানে ইন্ডিয়ান ইকোনমি পড়োই না। ইন্ডিয়ান ইকোনমি তোমাদের মেন্সের জন্য একটা গোটা 100 নম্বরের পেপার পড়তে হবে। কিন্তু এইরকম প্রেফারেন্স দিয়ে দিয়ে তোমরা যদি পড়ো, তাহলে দেখবে তোমাদের যে টার্গেটটা একদম ব্রেনে সেট হয়ে যাবে এবং পরীক্ষা যখন দিতে বসবে তখন তো মানে প্রশ্নগুলো তো এরকম ভাবে একসাথে থাকবে না, মানে ছড়ানো ছিটানো থাকবে। কিন্তু তোমার পরীক্ষায় যখন তুমি পরীক্ষা দেবে, শেষে এসে কাউন্ট করবে, দেখবে খুব সুন্দর করে কিন্তু তোমরা নিজেদের ব্রেনে যদি এটা সাজিয়ে রাখতে পারো, তোমরা তো সেগমেন্টালি ওভাবে পরীক্ষার হলে বুঝে উঠতে পারবে না, কিন্তু শেষে গিয়ে দেখবে টোটালে কিন্তু অনেকটা নাম্বার তোমরা স্কোর করে উঠতে পেরেছো। কারণ তোমরা প্রিপারেশন ফেজে ঠিক এই মানে যুদ্ধের যে প্রস্তুতি, মানসিক প্রস্তুতিটা এখন থেকেই শুরু করে দিয়েছো। এবং শুরু করে দিলে তোমরা বুঝতে পারবে তার বেনিফিটটা কিন্তু তোমরা পরীক্ষা দিয়ে এসে যখন নাম্বারগুলো কাউন্ট করবে, তখন তোমরা বুঝতে পারবে যে এই স্ট্র্যাটেজি আমরা মেনটেন করেছিলাম বলেই কিন্তু, বা ধরো অন্যদের নিজেদেরও স্ট্র্যাটেজি থাকতে পারে। আমি বলছি না দিস ইজ দ্য বেস্ট স্ট্র্যাটেজি, সবার ক্ষেত্রে সবার নিজের স্ট্র্যাটেজিটাই বেস্ট হওয়া উচিত। আমার মনে হয়েছে যে আমি কেরিয়ার ভিশনের অডিয়েন্স বা তোমরা যারা অ্যাসপিরেন্ট রয়েছে তাদেরকে আমি এই স্ট্র্যাটেজিটা যদি বলে দিই, আমি তোমাদের হেল্প করতে পারবো। তাই জন্য আমার মনে হয়েছে এই স্ট্র্যাটেজিটা বেস্ট এবং এটাই আমি তোমাদের জন্য এনেছি। তাহলে তোমরা দেখবে যে এইটা যদি তোমরা মানসিক ভাবে এখন থেকেই তোমাদের মেন্টাল সেট আপে রেখে দাও, তাহলে কিন্তু পরীক্ষার সময় বা এই যুদ্ধকালীন অবস্থায় তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না এবং পরীক্ষা শেষে তোমরা মিলিয়ে দেখবে তোমরা অনেকটা স্কোর করতে পেরেছো। এবার দেখো আমি যদি এই নাম্বারগুলোকে টোটাল করি, তাহলে টোটাল মার্কস আসছে 135। 135 মানে 130-এর থেকে বেশি একটা স্কোর আসছে। এত কিছু করার পরেও, এই সেগমেন্টালি ডিভাইড করার পরেও বলছি, পরীক্ষার হলে আমরা মানুষ, আমরা প্রিপারেশন নেওয়ার সময়, পরীক্ষা দেওয়ার সময়ও কিন্তু আমরা মানুষ, আমরা মানে এবং পরীক্ষাটা হয় মানে পেন পেপার মোডে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। তুমি হয়তো উত্তরটা জানো ঠিক, দাগ মারলে অন্য একটা আনসারে তোমার উত্তর ভুল হতে পারে। আবার ধরো তুমি দাগ দিয়েছো একটা আনসারে, তুমি যখন ওয়েমারে তুলছো, ওয়েমারে এনসার্কেল করছো, সেই মুহূর্তে হয়তো বুঝে গেলে যে তুমি বিটা সি করে দিয়েছো,
আবার হয়তো তখন বুঝতেই পারলে না, ইনফ্যাক্ট কখনোই বুঝতে পারলে না, পরীক্ষার মানে রেজাল্ট বেরোনোর সময় দেখলে হয়তো 1-2 মার্কসের জন্য হয়নি। হ্যাঁ, তো তখন তুমি বুঝে উঠতে পারবে না ঠিক কোথায় তুমি গন্ডগোলটা করেছো। কিন্তু কেন এগুলো হয়? কারণ মানুষ মাত্রেই ভুল হয়, এবং এই ভুলগুলো কিন্তু হবে, মানে তুমি যতই মানে যতই সচেষ্ট থাকো না কেন যে তুমি ভুলটা করবে না, হয়তো তুমি 100% অ্যাকিউরেসির সাথেই পরীক্ষা দেবে, তাও কিন্তু একটা হিউম্যান এরর থেকেই যায়, এবং সেটা কিন্তু ওই 2-3% ওই রকম একটা থেকেই যায়। তাই জন্য বলছি 135 তুমি যদি ধরে ধরে এগো, তাহলে এইরকম হিউম্যান এরার হলে তোমার 2-1 মার্কস সেখান থেকে নেগেটিভ আসতে পারে, ভুল হতে পারে। ওই যে ভুলগুলো আমি বললাম সেগুলো সচরাচর হয়ে থাকে, সেক্ষেত্রে তোমার নম্বরটা একটু হলেও কমবে, 130 এটা তো থাকবে। তুমি যদি তার থেকেও কমে ধরে রাখো তাহলে তো তোমার 130টা উঠবে না, তাই জন্য তুমি এই নাম্বারটা ধরে রাখো। এবার ধরো তোমার সাবজেক্ট প্রেফারেন্স থাকতে পারে, আমি বলছি বলেই তোমাকে ইংলিশটা দারুণ করে পড়তে হবে, সায়েন্সটা দারুণ করে পড়তে হবে, এমন নাও হতে পারে। তোমার তো ইংলিশ পড়তে ভালোই লাগে না, তোমার তো সায়েন্স পড়তে ভালোই লাগে না, তারপরে কারোর হয়তো হতে পারে কারেন্ট অ্যাফেয়ার্স তুমি সারা বছর গোছাতেই পারোনি, এখন পরীক্ষার শেষে এতগুলো নোটস নিয়ে বসে যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়াই হচ্ছে না, হতেই পারে, এটা তো হয়। তাই জন্য আমি বলছি তাহলে সেইখান থেকে, সেই সমস্ত জায়গাগুলো থেকে তোমরা -5 করতে থাকো। মানে কারোর যদি কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি না হয়, কিছুটা নম্বর এখান থেকে কমিয়ে দাও, 15 না তুলতে পারলে 10 তোলো। যদি মনে হয় সায়েন্স পড়বো না, ভালো লাগে না সায়েন্স পড়তে, বুঝতে পারি না, পড়ো না সায়েন্স, 10 বা 8 থেকে 10 যেগুলো আমি ধরে রেখেছি সেখান থেকে -5 করে দাও, তবুও তো খানিকটা নম্বর তুমি তুলে আসতে পারবে। তাই জন্য বলছি এইভাবে যদি তোমরা মানসিকভাবে প্রস্তুত থাকো এবং মানসিকভাবে যুদ্ধ করতে যাচ্ছ এইরকম একটা স্ট্র্যাটেজি নিয়ে, মানে যুদ্ধের যে স্ট্র্যাটেজি সেটা নিয়ে এগিয়ে যেতে পারো, আমার মনে হয় 130 নাম্বারটা তোলা কিন্তু তোমাদের সবার জন্য খুব ইজি হয়ে যাবে। এবং মেন্টাল সেট আপটাই এটা করে ফেলো যে তোমাকে 130ই তুলতে হবে, মানে 130-এর ওপরে হলে তো খুব ভালো, তুমি 140, 150, 60 যত খুশি তোলো না, কিন্তু তোমরা যারা বিগিনার্স তারা অনেকেই ভেবে উঠতে পারো না কিভাবে এত নম্বর তুলবো, বা 2020-তে যখন 127 কাট অফ এসছে সেটা দেখেই অনেকে ভয় পেয়ে গেছো যে কিভাবে পড়বো, যে এত এত বড় একটা নাম্বার, মানে এতটা নাম্বার আমি কাট অফ তুলবো, যেখানে কোনোদিন 2020 সালের আগে তো 127 কাট অফ কখনো ওঠেনি, তাহলে কিভাবে আমি পড়বো, বা ভয়েই অনেকে পিছিয়ে যাচ্ছ। তারা একবার এই অ্যানালাইসিসটা দেখো, একবার নিজেদের মতন করে নিজেদের বুদ্ধি দিয়ে ভেবে দেখো যে এইভাবে ভাবা যায়, এভাবেও পড়া যায়, এভাবে যদি আমি চলি, আবার মেন্টালি যদি আমি মানে আমার মাইন্ড সেট আপটাই যদি আমি করে নিই 130 হচ্ছে আমার কাট অফ, মানে এটা আমি তুলবো, যাই কাট অফ হোক না কেন, মানে 130টাই হচ্ছে আমার একদম বাউন্ডারি, তাহলে কিন্তু 130+ নাম্বার তোলাটা খুব কঠিন হয়ে যাবে না। এবং তারপরেও বলছি অনেক হিউম্যান এরার থাকে এবং সেই কারণে কিন্তু আমাদের নাম্বার একটু আধটু কম হয়ে যায়, সেগুলো নিয়ে ভেবো না, মনে বিশ্বাস রাখো, নিজের উপর বিশ্বাস রাখো, এবং তোমরা নিজেরাও স্ট্র্যাটেজি বানাতে পারো। কিন্তু আমার মনে হয়েছে আমার অ্যাসপিরেন্ট মানে আমার অডিয়েন্স যারা কেরিয়ার ভিশনের অডিয়েন্স, তাদেরকে যদি আমি এইটা বলে দিতে পারি তাদেরকে আমি অনেকটা সাহায্য করতে পারবো। তাই জন্য আজকের এই ভিডিও, আমার মনে হয় তোমরা